গুলশান অ্যাভিনিউয়ের আকাশচুম্বী একটি কর্পোরেট ভবনের 17 তলার একটি কক্ষ। চারপাশের বিশাল কাচের দেয়াল ভেদ করে শহরের নিভু নিভু আলোগুলো ঘরের ভেতর এক মায়াবী কিন্তু গুমোট ছায়া তৈরি করেছে। কক্ষটির ভেতরে চামড়ার দামি রিভলভিং চেয়ারে বসে আছেন রাঘব। তার সামনে রাখা ম্যাকবুকের স্ক্রিনে কিছু সাংকেতিক নম্বর আর ডলারের হিসাব দ্রুত ওঠানামা করছে। তিনি কফিতে শেষ চুমুক দিয়ে কিবোর্ডে একটি এন্টার বাটন চাপলেন। মুহূর্তের মধ্যে হুন্ডির এক অন্ধকার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বুক থেকে কোটি টাকার বৈদেশিক মুদ্রা পাচার হয়ে চলে গেল ভারতের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে। রাঘব কোনো আন্তর্জাতিক হ্যাকার নন। তিনি এই ভবনে অবস্থিত একটি নামকরা টেক্সটাইল বাইং হাউসের শীর্ষ কর্মকর্তা বা কান্ট্রি হেড। তিনি এই দেশে বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন, দামি গাড়ি হাঁকান এবং সপ্তাহান্তে গলফ খেলেন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন অবৈধ অনুপ্রবেশকারী। তার পাসপোর্টে থাকা ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে 4 বছর আগে। তার কোনো বৈধ ওয়ার্ক পারমিট নেই। তিনি বাংলাদেশ সরকারকে 1 টাকাও আয়কর দেন না। তবুও তিনি দিব্যি এই দেশের কর্পোরেট খাতের অন্যতম শীর্ষ একটি পদে বসে আছেন। রাঘব একা নন। রাতের এই নীরব প্রহরে ঢাকার বুকে, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে কিংবা গাজীপুরের টেক্সটাইল জোনগুলোতে এমন হাজার হাজার রাঘব ঘাপটি মেরে বসে আছে। তারা সীমানার কাঁটাতার পেরিয়ে আসা কোনো দরিদ্র কৃষক নয়। তারা হলো শ্বেতশুভ্র কর্পোরেট পোশাক পরা একদল নীরব লুণ্ঠনকারী, যারা প্রতিদিন বাংলাদেশের অর্থনীতিকে কুরে কুরে খাচ্ছে। সরকারি হিসাব বলছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 25,000 বিদেশি নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 8,500। তারা অবৈধভাবে বিভিন্ন সেক্টরে কাজ করছেন। কিন্তু যারা মাঠ পর্যায়ে বাস্তবতার খবর রাখেন তারা জানেন যে এই 8,500 সংখ্যাটি আসলে হিমশৈলের চূড়া মাত্র। প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে কয়েক গুণ, এমনকি কয়েক ডজন গুণ বেশি। কিভাবে এত বিপুল সংখ্যক বিদেশি, বিশেষ করে ভারতীয় নাগরিক এই দেশে অবৈধভাবে শেকড় গাড়ল? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে গত 15 বছরের রাজনৈতিক ইতিহাসের দিকে। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে একটি অলিখিত এবং অঘোষিত ইজারা দেওয়া হয়েছিল। সেই ইজারার সুযোগ নিয়ে ভারত থেকে হাজার হাজার মানুষ ট্যুরিস্ট, বিজনেস বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা আসে ঠিকই, কিন্তু তাদের ফেরার কোনো নাম থাকে না। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা অত্যন্ত বুক ফুলিয়ে এই দেশে থেকে যায়। তৎকালীন প্রশাসনের নীরবতা এবং তোষণ নীতির কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এদের টিকিটিও ছুঁতে সাহস পেত না। এভাবেই বাংলাদেশের কর্পোরেট জগৎ, তৈরি পোশাক খাত, টেক্সটাইল বাইং হাউস, তথ্য প্রযুক্তি খাত এবং বিভিন্ন বড় বড় এনজিওতে মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার আসনগুলো ধীরে ধীরে চলে যায় ভিনদেশি, বিশেষ করে ভারতীয়দের দখলে। এই অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে তা কোনো সাধারণ ক্ষতি নয়। এটি একাধারে অর্থনৈতিক রক্তক্ষরণ এবং অন্যদিকে সামাজিক বঞ্চনার এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। বাংলাদেশের শিক্ষিত ও দক্ষ যুব সমাজ যখন পাবলিক লাইব্রেরিতে রাত জেগে পড়াশোনা করছে, যখন তারা একটি সম্মানজনক চাকরির জন্য হন্য হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তখন তাদের চোখের সামনে দিয়েই দেশের টেক্সটাইল ও কর্পোরেট খাতের শীর্ষ পদগুলো ভিনদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের তরুণরা পাচ্ছে না মেধার সঠিক মূল্যায়ন, কারণ মালিকপক্ষ অনেক সময়ই একটি অলিখিত সিন্ডিকেটের চাপে বা অহেতুক মোহের বশবর্তী হয়ে এই ভারতীয় নাগরিকদের নিয়োগ দিচ্ছে। সবচেয়ে ভয়াবহ দিকটি হলো এদের আর্থিক লেনদেনের প্রক্রিয়া। যেহেতু এদের কোনো বৈধ ওয়ার্ক পারমিট বা আয়কর নথি নেই, তাই এরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে পারে না। এরা পুরোটাই নির্ভর করে হুন্ডি বা বিভিন্ন অবৈধ চ্যানেলের উপর। প্রতি বছর এই অবৈধ ভারতীয় নাগরিকরা তাদের আয়ের বিপুল পরিমাণ অর্থ হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করছে। এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে পড়ছে এক চরম এবং অনাকাঙ্ক্ষিত চাপ। বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় এরা বাংলাদেশ সরকারকে 1 পয়সাও ট্যাক্স বা আয়কর দেয় না। ফলশ্রুতিতে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। এটি শুধু লুণ্ঠন নয়, এটি হলো একটি রাষ্ট্রের পকেট কেটে অন্য রাষ্ট্রকে সমৃদ্ধ করার এক পরিকল্পিত ছক। শুধু অর্থনীতি নয়, এই অবৈধ নাগরিকরা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। লিগ্যাল বা বৈধ ডকুমেন্টস ছাড়া বসবাসকারী এই নাগরিকদের একটি অংশ প্রায়শই বিভিন্ন জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং সাইবার ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে। যেহেতু তাদের কোনো সঠিক ডাটাবেস বা ট্র্যাকিং সিস্টেম নেই, তাই অপরাধ করার পর এরা খুব সহজেই ভিড়ের মাঝে হারিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এদের চিহ্নিত করা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই কঠিন, কারণ কাগজে কলমে এই দেশে এদের কোনো অস্তিত্বই নেই। এরা যেন ভুতুড়ে নাগরিক। এরা অপরাধ করে, টাকা পাচার করে এবং ধরা পড়ার বিন্দুমাত্র ভয় ছাড়াই এই দেশে দিনের পর দিন বিলাসবহুল জীবন কাটায়। এবার আসি পুরো নাটকের সবচেয়ে আকর্ষণীয় এবং ভূরাজনৈতিক দিকটিতে।
সীমান্তের দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত বিপরীতমুখী দৃশ্য। ভারত প্রতিনিয়ত তাদের সীমান্ত দিয়ে বিভিন্ন মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশিন বা জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে বন্দুকের ভয় দেখিয়ে তারা নিরীহ মানুষকে কাঁটাতারের এপারে পাঠানোর নোংরা খেলায় মত্ত। কিন্তু ঢাকা কি সেই একই পথে হাঁটছে? না, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ সরকার অত্যন্ত পরিপক্ক এবং নিয়মতান্ত্রিক একটি কূটনৈতিক পথ বেছে নিয়েছে। বাংলাদেশ চায় আন্তর্জাতিক আইন এবং প্রোটোকল মেনে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে এই বৈধ ভারতীয় নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে বা হস্তান্তর করতে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারতকে বেশ কয়েকটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। ঢাকা পরিষ্কার ভাষায় দিল্লিকে জানিয়েছে, আপনাদের হাজার হাজার নাগরিক আমাদের দেশে অবৈধভাবে অবস্থান করছে, তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু নয়াদিল্লির সাউথ ব্লক কি করছে? তারা বাংলাদেশের এই চিঠিগুলোকে আক্ষরিক অর্থে পাত্তাই দিচ্ছে না। তারা এই চিঠিগুলোর কোনো জবাব দেয় না। এখানেই ভারতের আসল হিপোক্রেসি বা দ্বিমুখী নীতি ফুটে ওঠে। একদিকে তারা নিজেদের দেশে বসবাসরত কথিত বাংলাদেশিদের ঘাড় ধরে পুশিন করার নামে সীমান্তে অস্থিরতা তৈরি করছে, আর অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত নিজেদের দেশের অবৈধ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ ভূমিকা পালন করছে। ভারত আসলে চায় তাদের এই কর্পোরেট দালালরা এবং অবৈধ কর্মীরা যুগের পর যুগ বাংলাদেশের ভেতরে বসে থাক। তারা এদেশ থেকে কোটি কোটি ডলার হুন্ডি করে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করুক আর বাংলাদেশের মেধা ও রিজার্ভকে শুকিয়ে মারুক। রাত এখন 2:30। গুলশানের সেই কর্পোরেট ভবনের 17 তলায় রাঘব হয়তো এখনো শান্তিতে ঘুমাচ্ছেন, কিন্তু তার এই শান্তির ঘুম আর বেশি দিন টিকবে না। কারণ শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিশেষ সেলে আজ রাতেও কাজ চলছে। টেবিলের উপর রাখা আছে একটি রেড ফোল্ডার। ফোল্ডারটির নাম অপারেশন ক্লিন আপ কর্পোরেট ইলিগ্যালস। সরকার বুঝতে পেরেছে শুধু কূটনৈতিক চিঠি দিয়ে সাউথ ব্লকের কুম্ভকর্ণের ঘুম ভাঙানো যাবে না। ভারতের এই দ্বিমুখী নীতির মোক্ষম জবাব দেওয়ার সময় এসে গেছে। যদি দিল্লি তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ না নেয়, তবে ঢাকাকে এবার অন্য ভাষায় কথা বলতে হবে। সংশ্লিষ্ট মহলে জোর গুঞ্জন চলছে, খুব শিগগিরই বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো টেক্সটাইল, বাইং হাউস এবং কর্পোরেট সেক্টরগুলোতে এক সাঁড়াশি চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে। যাদের বৈধ ওয়ার্ক পারমিট বা আয়কর নথি নেই, তাদের সরাসরি গ্রেপ্তার করে জেলে ঢোকানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাউথ ব্লক হয়তো ভাবছে ঢাকা কেবল চিঠি পাঠাতে পারে, অ্যাকশন নিতে পারে না। তারা হয়তো ভুলে গেছে বর্তমান সরকার আর সেই পুরনো আপোষকামী সরকার নয়। একটি রাজনৈতিক ও কূটনৈতিক থ্রিলার যেন তার সবচেয়ে চরম এবং রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। যেদিন ঢাকার কর্পোরেট পাড়াগুলো থেকে শত শত অবৈধ ভারতীয় নাগরিককে হাতকড়া পরিয়ে পুলিশের ভ্যানে তোলা হবে, সেদিন সাউথ ব্লকের ওই অহংকারী মুখগুলোতে কি অভিব্যক্তি ফুটে উঠবে। তারা পুশিন করার ভয় দেখাচ্ছিল, এবার বাংলাদেশ দেখাবে কিভাবে আইনের শাসন প্রয়োগ করে ঘাট ধরে অবৈধদের বের করে দিতে হয়।